হ্যালো ছোট্ট ছোট্ট ভাইয়েরা, সবাই কেমন আছো? কি অবস্থা তোমাদের? আগে একটু তোমাদের খোঁজ খবর নিয়ে নিই, তারপরে পড়াশোনা শুরু করা যাবে। বাংলাদেশে সব জায়গায় কম বেশি বৃষ্টি হচ্ছে, আমি যতটুকু জানি। বিশেষ করে ঢাকাতে ভয়াবহ বৃষ্টি হচ্ছে লাস্ট 2 দিন। তোমরা যে যেখান থেকে আছো একটু বলো তো এলাকার অবস্থা কি। আগে একটু তোমাদের এলাকার খোঁজ খবর নিয়ে নিই। আর নিজে তো আগে বেঁচে থাকতে হবে নাকি, তারপরে না পড়াশোনা। এলাকার অবস্থা কি এখন? সবকিছু মিলে সবাই ভালো তো নাকি? সব এলাকার অবস্থা কি বলো তো? যে যে এলাকা থেকে আছো সেই সেই এলাকার একটু খোঁজ দাও, যে ভাই আমার এলাকায় এখানে বৃষ্টি কম হচ্ছে, বেশি হচ্ছে। ইভেন অনেক এলাকায় দেখতে পাচ্ছি বন্যার সৃষ্টি হয়েছে। এটা তো আরো ভয়াবহ বাবারে। বন্যা হলে তো আরো বিপদ, তাই না? ওকে। রংপুরে বৃষ্টি হচ্ছে, চুয়াডাঙ্গায় বৃষ্টি, সাভারে বৃষ্টি, চিটাগাংয়ে বৃষ্টি, কুষ্টিয়ারও বৃষ্টি। আচ্ছা। উম স্যার লাইভ শেষ। তায়েব বলছে, তায়েব ভুইয়া। আহ সৃঞ্জয় বলছে কুষ্টিয়া তো বৃষ্টি হচ্ছে, হ্যাঁ। বাগেরহাট ও তার মানে দেখো মোটামুটি সব জায়গায় বৃষ্টি। নাটোরে খুবই কম। বাহ, ভালো। নাটোরে একটু কম বৃষ্টি হোক, কেন নাটোরের আম এখন খুবই বিখ্যাত। এখন যদি বেশি ঝড় বৃষ্টি হয়, আহ আমের দাম এবার আবার বেড়ে যাবে আর কি। তো যাই হোক, আহ আসলে এই বৃষ্টির পিছনে কারণ আছে। এটা হচ্ছে মূলত নিম্নচাপ থেকে সৃষ্ট হওয়া বৃষ্টি। তো নিম্নচাপ থেকে সৃষ্ট বৃষ্টি, এটা মোটামুটি বাংলাদেশের সব জায়গায় হয়ে থাকে। তবে বিশেষ করে উপকূলীয় এলাকাতে এটার ভয়াবহতা আরো বেশি। ঠিক আছে? তোমরা বিশেষ করে যারা হচ্ছে উপকূলীয় এলাকার মানুষ, তোমার এই উপকূলীয় এলাকা বলতে কি বোঝায়? সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার। বাংলাদেশের উপকূলীয় জেলা হচ্ছে মোট 13টা। বুঝতে পেরেছো? এই জেলাগুলো ভয়াবহ ডেঞ্জার আছে এই বৃষ্টির মধ্যে। তো এবছর এখন ওই ধরনের সমস্যা হয়নি। তবে দেখবা যে বৃষ্টি বাদল হলেই আহ উপকূলীয় এলাকাগুলোতে ভয়াবহ অবস্থা খারাপ হয়। বিশেষ করে তোমরা জানো, সিডর, আইলা, আহ এই দেশ, এই ঘূর্ণিঝড়গুলো কিন্তু উপকূলীয় এলাকা ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছিল। মনে আছে? ঠিক আছে। তো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা আস্তে আস্তে এখন মূল ক্লাসে প্রবেশ করব। বরাবরের মতো একটাই কথা, সেটা হচ্ছে আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাবেন এবং বইয়ে এই চ্যাপ্টারগুলো যেখানে আছে, আজকে আমরা খুবই বড় একটা ক্লাস করব মোটামুটি ভাবে। বড় ক্লাস এই জন্য যে উম, আজকে ক্লাসে দেখো টপিকগুলো ভাই, কতগুলো টপিক। আসলে একটা টপিক পড়াতে 1 ঘন্টা লাগে, সেখানে দেখো আজকের ক্লাসের টপিক কত। তো আমার দিকে খেয়াল নাই। দেখো একটা ক্লাসে কতগুলো টপিক, এই পড়াতে 4-5 ঘন্টা লাগে, 1 ঘন্টায় পড়াতে হবে। সো খেয়াল করে সবাই খাতা নিয়ে বসে যাবে এবং বইটা নিয়ে বসবা। আমি যে যে জায়গাগুলো দাগিয়ে দিব ওখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। থ্যাংক ইউ। সুতরাং বই নিয়ে বসে যাও এবং কিছু জায়গা আছে শর্টকাট করে দিব। এই শর্টকাট গুলো খাতায় সুন্দর করে লিখতে হবে। এবং তোমরা ইতোমধ্যে দেখেছো, আমি বাংলা খুব একটা ভালো পড়াতে পারি না। তবে আমার মনে হয় কিছু কিছু জায়গায় আমি একটু শর্টকাট করে বুঝাই দিই, কিছু কিছু জায়গায় একটু টেকনিকের মাধ্যমে বুঝাই দিই। এই টেকনিক গুলো ভাই ধরে রাখতে হবে। যদি তুমি টেকনিক গুলো ধরে রাখতে পারো তাহলে পারবা। এই যে নাজাহাত বলছে বইয়ে এগুলো নাই, এই দাঁড়াও, তোমার কাছে আমি আসতেছি। বইয়ে নাই তো আমি কোথা থেকে পাইছি এগুলো? অবশ্যই বই আছে। তুই একজন বলছো সিলেবাসে নাই। ভাই সিলেবাসে ক্লাস 9-এ কিসের সিলেবাস? ক্লাস 9-এ তুমি এখন যা পড়তেছো 10-এ লাগবে। 10-এর তা 9-এর তা যা এসএসসি তে তাই। ধরে নিচ্ছি ক্লাস 9-এ এখন হয়তোবা তোমার
তথাকথিত পরীক্ষার সিলেবাসে নাই, হয়তো এই পরীক্ষার সিলেবাসে নাই, পরের পরীক্ষার সিলেবাসে থাকবে। আচ্ছা, তোমরা এই যে বোকার মতো একটা প্রশ্ন করো কত পৃষ্ঠা, আচ্ছা আমি কি বই নিয়ে আসি কোনোদিন আমার কাছে? লাইফে কোনোদিন দেখছো যতদিন আমার ক্লাস করছো যে আমি মানে বই দেখে দেখে পড়াই? আমি কি করে বলবো কত পৃষ্ঠা? তোমরা বইটা খোলো, নবম দশম শ্রেণী ব্যাকরণ বই, চ্যাপ্টারে যাও, সূচিপত্রে যাও, দেখবা এগুলো পেয়ে যাবা। আমি আসলে তোমাদের এই ক্লাসে আসার 5 মিনিট আগে পর্যন্ত আমি কি বলবো, সত্যি কথা বলবো, বাইরে বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টি বিলাস করছিলাম, বৃষ্টি দেখছিলাম, বৃষ্টি কত অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে বৃষ্টি দেখতে। এই তারপরে দেখলাম 7টা 15 বেজে গেছে, 2 মিনিট আগে এসে ক্লাসে ঢুকে গেছে। এ সত্যি কথা ভাই, মিথ্যা কথার কিছু নাই। তোমাদের ক্লাসের যে কি টপিক, অনেস্টলি বলতে গেলে এগুলো আমার জানা থাকে না সবসময়। ক্লাসে আসি, আসলে যারা দেখবে ভালো শিল্পী তারা দেখবে কিন্তু ওই স্টেজে ওঠার আগে তাদের অত রিহার্সাল করা লাগে না, অত প্রস্তুতি নেওয়া লাগে না। মানে আমি বলছি না যে আমি ভালো শিল্পী, তবে এই সব গান গাওয়ার জন্য এর জন্য কোনো প্রিপারেশন লাগে না, এই এমনি হয়ে যায়, জন্মের থেকে পড়তেছে এই টপিকগুলো। সো আমরা একেবারে ক্রিয়া দিয়ে শুরু করব। আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এটা, এবং তোমাদের খোলামেলা একটা কথা বলে দিই, আজকের ক্লাসের যে টপিকগুলো নির্ধারণ করা হয়েছে এই টপিকগুলো থেকে এসএসসি পরীক্ষায় 5 থেকে 7টা প্রশ্ন থাকবে। এটা আমার ওপেন চ্যালেঞ্জ থাকলো আপনাদের কাছে, যেহেতু আপনারা এসএসসি পরীক্ষা দিবেন আমার সাথে মিলিয়ে দেখেন, 5 to 7 মিনিমাম কোয়েশ্চেন্স ফর এসএসসি এক্সাম। 5 থেকে 7টা মিনিমাম থাকবে, এর বেশিও থাকতে পারে, ঠিক আছে? সো যেহেতু টপিকগুলো ভাই অনেক ইম্পর্টেন্ট, সুতরাং আমরা একটু গুরুত্ব দিয়ে পড়ি, ঠিক আছে? চলো ভাই তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা যে টপিকটা দিয়ে শুরু করব সেটার নাম হচ্ছে ক্রিয়া। বলো তো ক্রিয়া কাকে বলে? সেই ছোটবেলা থেকে পড়ে আসছো ক্রিয়াপদ, ক্রিয়া কাকে বলে সুন্দর করে বলো তো একটু। তোমাকে বলতে আমি দিব না, কেননা তুমি একবার বলা শুরু করলে কমেন্ট বক্স গরম করে ফেলবা। এই জন্য বাবজান আমি এখন কমেন্ট বক্সটা একটু অফ করে দিচ্ছি, এখন আমি শুধু বক বক করি, তোমরা কিছুক্ষণ শোনো, ঠিক আছে? ক্লাসের মাঝে মাঝে আমি পোল কোশ্চেন দিব, তখন তুমি উত্তর করবা, ওকে? সো লেটস মুভ। ক্রিয়াপদ কাকে বলে? বইয়ে যা লেখা আছে এসব নাটক বাদ, তুমি সহজ করে মনে রাখবা একেবারে সেই ছোটবেলা থেকে যা যা পড়ছো, যে পদ দ্বারা কোনো কিছু করা, খাওয়া, হওয়া, যাওয়া, অর্থাৎ কোনো কাজ করাকে বোঝায়, সেটাই হচ্ছে ক্রিয়াপদ। তুমি ভাই ছোটবেলাতে যেটা পড়ছো ওইটার উপর ভরসা রাখো, এই যা লেখা আছে এইসব নাটক মনে রাখার দরকার নেই, ঠিক আছে? তুমি সহজে মনে রাখবা যে যে পদ দ্বারা বা যে শব্দ দ্বারা কোনো কাজ করাকে বোঝায় সেটাই হচ্ছে ক্রিয়াপদ। ক্লিয়ার? থ্যাংক ইউ। এরপরের কথা হচ্ছে ক্রিয়ার মূল বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে একটা ক্রিয়াপদ গঠিত হয়। মনোযোগ দিয়ে শোনো, এতক্ষণ যে যে দুষ্টামি করছো এখন সোজা হয়ে বসো, সবাই সোজা হয়ে বসো। এসএসসি পরীক্ষায় প্রশ্ন এসেছে ক্রিয়ার মূলকে কি বলা হয়? এসএসসি পরীক্ষায় প্রশ্ন এসেছে ক্রিয়ার মূলকে কি বলা হয়? আমরা মনে রাখবো ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ধাতু কাকে বলে জানো, এখানে আমি নতুন কিছু জানাতে চাচ্ছি না। মনে রাখবা এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের একটা ভিত্তি আছে বা প্রত্যেকটা জিনিসের একটা মূল আছে। কেমন সেটা? তুমি যে ঘরটায় বসে এখন ক্লাস করছো, এই ঘরের কি একটা ভিত্তি আছে না? আচ্ছা, বাইরের দিকে তাকিয়ে দেখো, ঝড়ে বা বাতাসে গাছ কি সুন্দর দোল খাচ্ছে, ওই গাছের কি একটা ভিত্তি আছে না, যেটাকে আমরা বলি মূল বা শিকড়, ঠিক কিনা? তাহলে একইভাবে ক্রিয়াপদেরও একটা ভিত্তি রয়েছে।
শুধু ক্রিয়াপদ নয়, এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের একটা মূল বা ভিত্তি থাকে। কিন্তু আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে ক্রিয়াপদের যে মূল, এই ক্রিয়াপদের মূলকেই আমরা বলবো ধাতু। ক্রিয়াপদ যেহেতু একটা পদ বা ক্রিয়াপদ যেহেতু একটা শব্দ, ওই শব্দের একটা ভিত্তি রয়েছে। যেমনটা আমি বলছিলাম, পৃথিবীতে সবকিছুর যেহেতু ভিত্তি রয়েছে, মূল রয়েছে, ক্রিয়াপদেরও একটা ভিত্তি বা মূল রয়েছে। আর এই ক্রিয়াপদের যে ভিত্তি বা মূল, এইটাকে আমরা বলবো ধাতু। পড়ি একটা ক্রিয়াপদ, এর মূল হচ্ছে পর। পড়বে একটা ক্রিয়াপদ, এর মূল হচ্ছে পর। এই যে পড়ি, পড়ে, পড়ছে, যতই যা বলছি না কেন, এই প্রত্যেকটা একটা একটা ক্রিয়াপদ, এবং এই প্রত্যেকটা ক্রিয়াপদের কি রয়েছে? একটা করে মূল রয়েছে, একটা ফাউন্ডেশন রয়েছে। আর এই মূল অংশকে বলা হয় হচ্ছে ধাতু। মনে থাকবে, ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, দাগটা আমি এখানে একটু ক্লিয়ার করে দিলাম। আর এই ধাতুর সাথে এই যা যা যুক্ত হয়েছে, এ, এ, ই, সে, বে, সবই হচ্ছে একটা একটা বিভক্তি। তাহলে কেউ যদি আপনার কাছে প্রশ্ন করে বিভক্তি কাকে বলে, আপনি কি উত্তর দিবেন? আপনি উত্তর দিবেন যে কোনো শব্দমূল বা ক্রিয়ামূলের সাথে যখন কোনো শব্দাংশ যুক্ত হয়, তখন সেই শব্দাংশের নাম হচ্ছে বিভক্তি। আবার বলছি, যখন কোনো ক্রিয়ার মূল বা শব্দমূলের সাথে বিভক্তি যুক্ত হয়, তখন সেই শব্দমূল বা ক্রিয়ামূলের সাথে যে অতিরিক্ত অংশটা যুক্ত হয়েছে, সেটার নাম হচ্ছে বিভক্তি। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে ক্রিয়ামূল, ধাতু, ক্রিয়াপদ, বিভক্তি, আশা করছি ছোট ছোট বিষয়গুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। পক্ষভেদে দুই প্রকার মনে রাখবেন, ক্রিয়ার প্রকারভেদ, এই জিনিসগুলো এখন সুন্দর করে বুঝে নেন। ভাব প্রকাশের দিক থেকে উপস্থিতির উপর ভিত্তি করে ক্রিয়াকে নানা ভাগে ভাগ করা যায়। আপনি মনে রাখবেন, ভাব প্রকাশের উপর ভিত্তি করে ক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কাকে বলে? সুন্দর করে খাতায় লিখে রাখেন। ইংরেজিতে যেটাকে আপনি সারা জীবন পড়ে এসেছেন, ফাইনাইট ভার্ব। পড়া আপনার দিয়ে হয়নি খুব সম্ভবত, আপনি হয়তো শুনেছেন জীবনে দুই একবার, আর যারা পড়েছেন অসাধারণ। কিন্তু ফাইনাইট ভার্ব বা নন ফাইনাইট ভার্ব আমরা এগুলো শুনলেই ভয় পাই। কিন্তু ভাই দেখো, এখানে ভয় পাওয়ার কিছু নেই। আমি কনসেপ্টটা একেবারে ক্লিয়ার করে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শোনো। কেউ যদি তোমাকে বলে যে ফাইনাইট ভার্ব বলতে কি বোঝায়, বা কেউ যদি তোমাকে বলে সমাপিকা ক্রিয়া বলতে কি বোঝায়, আপনি ঠান্ডা মাথায় তাকে একটা কথা বলবেন, সেটা হচ্ছে সমাপিকা শব্দটার অর্থ হচ্ছে সমাপ্ত হওয়া। সমাপ্ত হওয়া বলতে কি বোঝায়? সমাপ্ত হওয়া বলতে বোঝায় কোনো কিছু শেষ হওয়া। বলি, আমরা যেমন বলি না যে আমি কাজটা সমাপ্ত করলাম বা আমি কাজটা শেষ করলাম। অর্থাৎ সমাপিকা ক্রিয়া হচ্ছে এমন একটা ক্রিয়া, যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সমাপ্তি বোঝায়, যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সুস্পষ্টভাবে হওয়াকে বোঝানো হয়, যে ক্রিয়া দ্বারা বাক্য একটা সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তাকেই বলা হয় সমাপিকা ক্রিয়া। আবার বলছি, যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সমাপ্ত হয়, যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝা যায়, সেটাই হচ্ছে, ইংরেজিতে বলে ফাইনাইট ভার্ব, বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। কনসেপ্ট ক্লিয়ার? ওকে। যেমন ভালো করে পড়াশোনা করবে, এই করবে ক্রিয়াপদটা দ্বারা একটু খেয়াল করে দেখেন তো বাক্যের অর্থ পরিষ্কারভাবে প্রকাশিত হয়েছে কিনা। করবে ক্রিয়াপদটা দ্বারা বাক্য সুস্পষ্ট অর্থ প্রদান করছে কিনা। যদি তাই করে, তাহলে ওটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া।
অন্যদিকে অসমাপিকা ক্রিয়া কি? সমাপিকা ক্রিয়ার ঠিক উল্টোটাই। ঠিক উল্টোটা কি? যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সুস্পষ্টভাবে প্রকাশিত হয় না, যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সমাপ্ত হয় না, যে ক্রিয়া দ্বারা বাক্য পরিপূর্ণ অর্থ প্রদান করে না, সেটাই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যেমন ভালো করে পড়াশোনা করলে ভালো ফল হবে। দেখেন তো এই করলে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ, মনে করেন পরবর্তী অংশটা নেই, আপনাকে কেউ বলল ভালো করে পড়াশোনা করলে, এই করলে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ সুস্পষ্ট হয়ে প্রকাশিত হচ্ছে? হচ্ছে না। এই জন্য অসমাপিক ক্রিয়া। আচ্ছা আমি সহজ করে বলে দিচ্ছি। আমি এই উদাহরণ বাদ দিয়ে আমি আমার মতো করে বুঝাই দিচ্ছি। আমি বললাম আমি খেয়ে, বোঝার চেষ্টা করেন, এই যে আমি খেয়ে, খেয়ে কি একটা ক্রিয়াপদ? খেয়ে ক্রিয়াপদটা দ্বারা বাক্যের অর্থ কি সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে? হয়নি। কিন্তু আমি যদি বলতাম আমি খেয়ে তারপর যাব, তো আমি তারপর শব্দটা লিখলাম না, আমি এখানে ডাইরেক্ট যাব শব্দটা লিখলাম। সো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা একটা বিষয় লক্ষ্য করে দেখেন, এখানে আমি খেয়ে যাব বা আমি যাব, এই ক্রিয়াপদটা দ্বারা দেখেন বাক্যের অর্থ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর যেহেতু বোঝা যাচ্ছে, সেহেতু এটার নাম সমাপিকা ক্রিয়া। আর এই খেয়ে ক্রিয়াপদটা দ্বারা যেহেতু বাক্যের অর্থ সুন্দরভাবে বোঝা যাচ্ছে না, সেই জন্য এটার নাম হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে দেখেন খুব সোজা করে বুঝাই দিলাম, যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ সুস্পষ্ট হয়ে বোঝা যায় না, সেটা অসমাপিকা ক্রিয়া। আর যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সুস্পষ্ট হয়ে বোঝা যায়, অর্থ সমাপ্ত হয়, সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আমি আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর এইটুকু যদি না বোঝেন, তাহলে আমি আশা করি অন্তত বই পড়ে আর বুঝবেন না। বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির উপর ভিত্তি করে ক্রিয়াকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অকর্মক ক্রিয়া, একটা সকর্মক ক্রিয়া, একটা দ্বিকর্মক ক্রিয়া। অকর্মক বলতে কি বোঝায়? এত কিছু বোঝার দরকার নাই। সহজ কথায় অকর্মক মানে হচ্ছে যেখানে কোনো কর্মপদ থাকে না। কর্ম বলতে সেটা আবার কি বোঝায়? কর্ম বলতে ইংরেজিতে অবজেক্ট বোঝায়। আমি জানি এই ক্লাসে অনেক বড় বড় স্টুডেন্ট আছেন, তারা ইংরেজি অবজেক্টের নাম হাজারবার শুনেছেন, কিন্তু ইংরেজি অবজেক্ট মানে বাংলায় যে কর্মপদ, এইটা এই ক্লাসের অনেকেই শোনেন নাই। তাহলে যারা শোনেননি আজকে শুনে রাখলেন, যে বাংলায় কর্মপদ যা, ইংরেজিতে অবজেক্ট তাই। তাহলে কথা হচ্ছে অকর্মক ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়াপদের কোনো অবজেক্ট থাকে না, তাকেই বলা হয় ইংরেজিতে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, বাংলায় হচ্ছে অকর্মক ক্রিয়া। ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাই আমি তো বুঝলাম, কিন্তু আমি তো অবজেক্ট চিনি না, আমি কেমনে চিনবো? তো মহাবিপদ। তাহলে অবজেক্ট চেনার একটা সহজ সমাধান আজকে লিখে দিচ্ছি, খাতায় লিখে রাখেন। একবারই লিখে দিব, একবার। এগুলো কিন্তু বইয়ে সাধারণত থাকে না, বা থাকলেও আপনার চোখ যায় না। লেখেন, সবাই লেখেন। বলেছিলাম খাতা নিয়ে বের করতে, সরি খাতা বের করতে বলেছিলাম, আপনি বের করেননি। এখন আমি বলছি, এখন আপনি ছোট্ট করে বিপদে পড়েন, সমস্যা নেই। তো সামনে বই থাকলে অন্তত বইয়েও লিখে রাখেন, যে কোনো এক জায়গায় লিখে রাখেন। লেখেন। ক্রিয়াপদের কাছে কাকে বা কি
ক্রিয়াপদের কাছে কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে ক্রিয়াপদের কাছে কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, যে উত্তর পাবো, তাই কর্মপদ বা ইংরেজিতে অবজেক্ট। শুধু একটা কথাই মনে রাখবেন, ইংরেজিতে ক্রিয়াপদের কাছে, দুঃখিত, ক্রিয়াপদের কাছে আপনি শুধু প্রশ্ন করবেন কাকে বা কি, এবং এটা দিয়ে যদি উত্তর পান দ্যাট উইল বি দ্য অবজেক্ট। আর যদি উত্তর না পান তাহলে ওই সেন্টেন্সে কোনো অবজেক্ট নাই। সে ঘুমায়, ঘুমায়ের কাছে প্রশ্ন করে দেখেন তো কাকে ঘুমায়, উত্তর নেই। কি ঘুমায়, দেখেন উত্তর নেই। তার মানে এই সেন্টেন্সে কোনো অবজেক্ট বা কর্মপদ নেই। আর যে সেন্টেন্সে এরকম কোনো অবজেক্ট বা কর্মপদ পাওয়া যায় না তাকে বাংলায় বলা হয় অকর্মক্রিয়া, ইংরেজিতে বলা হয় ইনট্রান্সিটিভ ভার্ব। ক্লিয়ার? থ্যাংক ইউ। আমার পক্ষে এর থেকেও ভালো করে পড়ানো সম্ভব নয়। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, কোনো সমস্যা নেই। তবে এই শর্টকাটটা যদি মনে রাখতে পারেন সারা জীবন উত্তর করতে পারবেন। আর যদি শর্টকাটটা মনে না থাকে আমাকে মাফ করে দিন, আপনি জীবনে উত্তর করতে পারবেন। বাস্তব কথা ভাই, এখানে চাপাবাজি করার কিছু নাই। পড়াশোনা দিয়ে ভাই চাপাবাজি করে 2-1 দিন চলে, সারা জীবন চলবে না। তুমি ধানায় ফানায় করে 2-1টা ক্লাস পার করবা, এই জীবনে এক জায়গায় যে ঠপাস করে পড়ে যাবা। এসএসসি তে ভালো করবা, ইন্টারে ভালো করবা, অ্যাডমিশনে যে দেখবা তোমার কোনো খোঁজই নাই, হঠাৎ করে পড়ে গেছে। ফাউন্ডেশন ঠিক রাখতে হবে। আর ফাউন্ডেশন ঠিক রাখার ক্লাস হচ্ছে ক্লাস 9-10। সোজা কথা, বুঝতে পারছো? এখন যে যত ফাঁকি দিবা ভবিষ্যতে সে ততটাই ফাঁকিতে পড়বে। এখানে কোনো মিথ্যার কিছু নাই। আশা করছি আমার কথাটা বুঝতে পেরেছো। তাহলে সকর্মক্রিয়া কি? অকর্মক্রিয়ার ঠিক উল্টোটাই হচ্ছে সকর্মক্রিয়া। তাহলে অকর্মক্রিয়ায় কি ছিল? যার কোনো কর্মপদ বা অবজেক্ট ছিল না। তাহলে সকর্মক্রিয়া হবে কি? যার কোনো কর্মপদ থাকবে। আর কর্মপদ বের করার উপায় কি শিখিয়েছি? শুধু ক্রিয়াপদের কাছে প্রশ্ন করো কাকে বা কি। কাকে দিয়ে প্রশ্ন করো তো সে বই পড়ছে, পড়ছের কাছে প্রশ্ন করো তো কাকে পড়ছে, দেখো উত্তর নেই। কিন্তু তুমি প্রশ্ন করো তো কি পড়ছে, দেখো উত্তর আছে। কোনটা সেই উত্তর? সেই উত্তর হচ্ছে বই। তাহলে আমি যে একটু আগে প্রমাণ করে দিলাম ক্রিয়াপদের কাছে কাকে বা কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়, দ্যাট উইল বি দ্য অবজেক্ট, অর বাংলা আমরা যেটা বলছি কর্মপদ। প্রমাণিত হয়েছে। থ্যাংক ইউ। একইভাবে দ্বিকর্মক্রিয়া। অনেক সময় অনেক সেন্টেন্স আছে যেখানে একটাই অবজেক্ট পাওয়া যায় না। অন দ্য আদার হ্যান্ড এরকম অনেক সেন্টেন্স আছে যেখানে একটা নয় একাধিক অবজেক্ট পাওয়া যেতে পারে। সাধারণত যদি কোনো বাক্যের ক্রিয়াপদের কাছে, দুঃখিত, যদি কোনো ক্রিয়াপদের 2টা অবজেক্ট থাকে বা 2টা অবজেক্ট থাকে বা 2টা কর্মপদ থাকে সেটাকে আমরা বলবো দ্বিকর্মক্রিয়া। শিক্ষক ছাত্রকে বই দিলেন, দিলেনের কাছে প্রশ্ন করে দেখেন তো কাকে দিলেন, ছাত্রকে দিলেন। আশা করছি উত্তর পেয়ে গিয়েছেন। এরপরে আপনি দিলেনের কাছে আবার প্রশ্ন করে দেখেন তো কি দিলেন, বই দিলেন। তাহলে ভাই এই একটা কর্মপদ আর এই আরেকটা কর্মপদ, তাহলে 2টা কর্ম মিলে আমি কি বলতে পারি না যে দ্বিকর্মক্রিয়া হয়? থ্যাংক ইউ। তাহলে আমি এই যেটুকু বললাম সেটা মাথায় রাখবেন এবং একটা কথা মাথায় রাখবেন, আজকে বস্তুবাচক জিনিসকে সবসময় বলা হবে মুখ্য কর্ম। এখানে পরীক্ষায় প্রশ্ন আসবে এখানে মুখ্য কর্ম কোনটা, আপনি শর্টকাটে খাতায় লিখে রাখেন মুখ্য কর্ম
সব সময় বস্তুবাচক হবে। এখন কোনো বোকা যদি বলে যে ভাইয়া বই যে বস্তুবাচক আমি চিনি না, তাহলে আমি বলি আপনি এখনই ক্লাস থেকে বের হয়ে যান, এখানে সময় নষ্ট করার দরকার নেই, কারণ আপনার সময়ের অনেক দাম, আপনি অন্য সাবজেক্ট পড়েন। বাট আমি এটা বিশ্বাস করি যে ক্লাস 9-এ পড়ে একটা স্টুডেন্ট, সে অন্তত এটা জানে যে বই হচ্ছে বস্তুবাচক। আমি জানি ভাই তোমরাও জানো, জাস্ট আমি কথার কথা বললাম, জাস্ট এ ম্যাটার অফ কমন সেন্স। বই হচ্ছে বস্তুবাচক। আর খাতায় লিখে রাখেন, গৌণ কর্ম সব সময় ব্যক্তিবাচক হবে। বুঝতে পেরেছ ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান? সো আবার বলছি, মুখ্য কর্ম হবে বস্তুবাচক, গৌণ কর্ম হবে ব্যক্তিবাচক, শেষ। দ্বিকর্ম ক্রিয়ায় দুইটাই অবজেক্ট থাকবে। কনসেপ্ট ক্লিয়ার? থ্যাংক ইউ। গঠন বিবেচনায় ক্রিয়া, সরল ক্রিয়া, জীবনও লাগবে না, প্রযোজক ক্রিয়া, এটা জীবনে কাজে লাগবে, সুন্দর করে মাথায় ঢুকায় রাখেন। ইংরেজিতে এটাকে বলা হয় পজিটিভ ভার্ব। তো ইংরেজি ক্লাস এখন নিচ্ছি না, আপাতত ওটা বাদ। শুধু একটা কথা মনে রাখো, যে ক্রিয়াপদ নিজে কাজটা না করে অন্য কাউকে দিয়ে কাজটি করা, সেটাই হচ্ছে প্রযোজক ক্রিয়া। এই যে তুমি এত কষ্ট করে পড়াশোনা করছো, আমি তোমাকে বললাম ভাইয়া ঈদের ছুটিতে তোমাদের বাড়িতে আসবো, ঘোরাঘুরি করব এবং আমি তোমাকে খাওয়াবো। তাহলে এই যে আমি তোমাকে খাওয়াবো, চটপটি খাও, আইসক্রিম খাও, ফুচকা খাও, যা পারো খাও, ভাইয়ের কাছ থেকে খাওয়া, মন ভরে খাওয়া, তাই না? সো এই যে খাওয়ানো, আমি কি নিজে খাবো না তোমাকে খাওয়াবো? হ্যাঁ, আমি খাবো কি না খাবো সেটা পরের ব্যাপার, আমি এমনি একটু কম কম খাই, দেখে বুঝছো আমি এমনি শুকনো শাকনো মানুষ, তো আমি খুব বেশি খাই না। তো যেটা বলছিলাম, আহ এই যে আমি তোমাকে খাওয়াবো, কাজটা কি আমি নিজে করছি না তোমাকে দিয়ে করাচ্ছি? যেহেতু তোমাকে দিয়ে করাচ্ছি, দ্যাট ইজ প্রযোজক ক্রিয়া। আমি তোমাকে বললাম আমি তোমাকে এখন পড়াবো, এই যে আমি তোমাকে পড়াচ্ছি, আমি নিজে পড়তেছি না তোমাকে পড়াচ্ছি? অবশ্যই তোমাকে পড়াচ্ছি। এই যে তোমাকে পড়ানো, দ্যাট ইজ প্রযোজক ক্রিয়া। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? সো সাবজেক্ট যখন নিজে কাজটা না করে অন্য কাউকে দিয়ে কাজটি করায়, তখন সেটাই হয়ে যায় প্রযোজক ক্রিয়া। ঠিক আছে, থ্যাংক ইউ। নাম ক্রিয়া কাকে বলে এত কিছু বোঝার দরকার নেই, শুধু যে কোনো শব্দের শেষে আ বা আনো প্রত্যয় যদি থাকে, যে কোনো একটা শব্দ তুমি দেখলে, সেই শব্দের সাথে যদি আনো থাকে, চমকযুক্ত আনো, চমকানো, আ বাজারের সবজির দাম কমছে না, কমা, কমার সাথে এখানে আকার, কমা, তাহলে সোজা কথা হচ্ছে ক্রিয়াপদের সাথে আ বা আনো থাকলে সেটা হয়ে যাবে নাম ক্রিয়া। যে কোনো ক্রিয়াপদ তার সাথে একটা আ বা আনো প্রত্যয় থাকলে সেটা হয়ে যাবে নাম ক্রিয়া। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। এরপরে সংযোগ ক্রিয়া কাকে বলে? যে কোনো একটা ক্রিয়াপদের সাথে যদি করা, কাটা, হওয়া, দেওয়া, ধরা, পাওয়া এইগুলোই থাকে, সেটা হয়ে যাবে সংযোগ ক্রিয়া। সাঁতারের সাথে সাঁতার কাটা, কথার সাথে কথা দেওয়া, বাহ কি সুন্দর, মনের সাথে দেওয়া সম্পর্ক, মন দেওয়া, ভালো কথা, বিপদের সাথে কাটা, বিপদ। সো ভাই কি হলো তাহলে? সংযোগ ক্রিয়া সবসময় যে কোনো একটা ক্রিয়াপদের সাথে ঘুরে ফিরে এই শব্দগুলো মনে রাখবা, করা, কাটা, হওয়া, দেওয়া, ধরা, যাওয়া, শেষ। দ্যাট ইজ সংযোগ ক্রিয়া। ওকে, যৌগিক ক্রিয়া সহজে মনে রাখবা, শুরুতে যে সমাপিকা পড়িয়েছিলাম, আর সমাপিকার সাথে একটা অসমাপিকা মিলেই একটা যৌগিক ক্রিয়া গঠিত হয়। যেমন উঠে বসো, উঠে হচ্ছে সমাপিকা, সরি অসমাপিকা, পড়া সমাপিকা, তাহলে অসমাপিকার সমাপিকা মিলে কি হলো? যৌগিক ক্রিয়া হলো। তারপরে কি হলো?
চলো সমাপিকা এগিয়ে অসমাপিকা, তাহলে অসমাপিকা সমাপিকা মিলে কি হলো? যৌগিক ক্রিয়া। ক্লিয়ার? থ্যাংক ইউ। আমি যে একটা এক্সাম্পল দিয়েছিলাম, কি যেন দিয়েছিলাম ক্লাসের শুরুতে? আমি খেয়ে যাব, তাহলে এখানে খেয়ে ছিল অসমাপিকা আর যাব ছিল সমাপিকা, দুইটা মিলে কি হলো? যৌগিক ক্রিয়া। কনসেপ্ট ক্লিয়ার? থ্যাংক ইউ। সো আমরা কিন্তু এতক্ষণ ধরে ভাইয়ারা ক্রিয়াপদের 14 গোষ্ঠী যেখানে যা আছে সব কিছু মোটামুটি ভাবে সুন্দর করে আমরা একটা আইডিয়া পেয়েছি। সো দেখি আপনি কেমন আইডিয়া পেয়েছেন। এখন আপনি একটু কমেন্ট বক্সে উত্তর করে আমাকে জানান তো, নিচের কোনটি সংযোগ ক্রিয়ার উদাহরণ? সবাই উত্তর করবেন। ক্লাসে প্রায় 800-র মতো স্টুডেন্ট আছেন, আমি অন্তত 500 প্রশ্নের উত্তর দেখতে চাই। দ্রুত সবাই। শুধু ক্লাস করলে হবে না ভাই, উত্তর করতে হবে। তুমি পারছো না, ট্রাই করো। আমি তো গিয়ে তোমার বাসায় যেয়ে তোমাকে বকা দিচ্ছি না, এই তুমি উত্তর করতে পারোনি কেন, এটা সেটা। ইউ শুড ট্রাই অ্যাট লিস্ট। একজন বলছে পোল দেন, ভাই পোল তো দরকার না ভাই, তুমি উত্তর করো ভাইয়া। আজকে একটু টেকনোলজিক্যাল কারণে পোল দিতে পারছি না, নেক্সট ক্লাস থেকে দিব। আমি পোলের জন্য রেডি হয়ে আসছিলাম, বাট একটু আনফরচুনেটলি একটু সমস্যা হয়েছে, এই জন্য পোল দেওয়া যাচ্ছে। আরে পোল আর এই পোল একই কথা, তোমার কাজ উত্তর করো, উত্তর করো। সো সংযোগ ক্রিয়ার উদাহরণ হচ্ছে উদয় হওয়া। ওই যে একটু আগে বলে আসলাম, একটা ক্রিয়াপদের সাথে হরা, হওয়া, ধরা, খাওয়া, ধরা, এগুলো সব হচ্ছে সংযোগ ক্রিয়া। যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি? খুবই ভালো প্রশ্ন, 2 মিনিট আগেই পড়ে আসছে। একটা সমাপিকা একটা অসমাপিকা মিলে যৌগিক ক্রিয়া হয়। সবাই উত্তর করি আমরা। ভাইয়া তোমরা এখন ক্লাস 9-এ পড়ছো বলে অনেক কিছু বোঝো না। এই যে টপিকগুলো এতক্ষণ পড়ালাম, এখান থেকে এসএসসি পরীক্ষায় প্রত্যেক বছর 2টা 3টা করে প্রশ্ন থাকে। তুমি যে কোনো একটা বোর্ড পরীক্ষার প্রশ্ন এখনই বের করে দেখো, এতক্ষণ ধরে যা পড়েছো ওখান থেকে মিনিমাম 2টা প্রশ্ন থাকবে। এই জন্য আমি ক্লাসের শুরুতে বলছি আজকে টপিক থেকে 5 থেকে 7টা প্রশ্ন থাকবে। কার সিলেবাসে নাই আছে এইসব নাটক ভুলে যাও, ক্লাস 9-এ সব পড়ে যেতে হবে, 10-এ উঠে পড়ার সময় পাবা না। বুঝতে পেরেছ? যৌগিক ক্রিয়া হচ্ছে হেসে ওঠা। এখন যদি আমি বলি এখানে সমাপিকা কোনটা অসমাপিকা ক্রিয়া কোনটা, বলতে পারবা? বলো তো এখানে সমাপিকা কোনটা এখানে অসমাপিকা কোনটা? ওয়েট, এই জোনায়েদ নামে একজনকে দেখতে পাচ্ছি। মিস্টার জোনায়েদ, আপনি এটা কি লিখেছেন? আপনার কি মনে হয় আপনারা যা লিখছেন এটা আমরা দেখতে পাচ্ছি না? জোনায়েদ, কিছু মনে নিয়েন না, আপনার প্যারেন্টস এর কাছে আজকেই ফোন যাবে, আজকেই। আপনি কি কমেন্ট করেছেন আমি এই মুহূর্তে সবাইকে আর দেখাচ্ছি না, বা আমি সেটা বলছি না। আপনারা তো মনে করেন এগুলো আমাদের নজরে আসে না, সবকিছু নজরে আসে। বাট আপনি খুব এক্সট্রিম লেভেলের একটা বাজে কমেন্ট করেছেন, ভেরি ব্যাড ভাইয়া, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। তোমাদেরকে আমরা কত ভালোবাসি, কত স্নেহ করি, প্রত্যেকটা টিচার তোমাদের কথা খুব ভালো প্রশংসা করেন, বাট এই ধরনের কমেন্ট সত্যি অনেক কষ্টের। আমি তো কারো কাছে নালিশ করব না, তোমার ওই কমেন্ট দেখার জন্য আমাদের এখানে অনেক মানুষ বসে রয়েছে জানো। তুমি উল্টা পাল্টা কমেন্ট করলে ওই কমেন্টটা তারা অ্যানালাইসিস করে তারাই তোমার বাবা মাকে ফোন দিবে। আমার কিছু করা লাগবে না, আমার কাজ হচ্ছে শুধু ক্লাস নেওয়া, আমি ক্লাস নেওয়ার বাইরে দেখবা কোনো এক্সট্রা কথাও বলি না। ম্যাক্সিমাম টিচাররা দেখবে ক্লাসে এসে তোমাদের অনেক ধরনের কথাবার্তা বলে, আমি বলি না, কারণ আমার পড়ানোই শেষ হয় না 1 ঘন্টায়, আমি কি বলবো। সো জুনায়েদ, এটা করবে না ভাইয়া, এরপরে কখনো এই কাজটা করবে না। তুমি একজন ভদ্র মানুষ,
উল্টাপাল্টা কমেন্ট করলে খারাপ দেখা যায় না। সো যৌগিক ক্রিয়া হচ্ছে এখানে ওঠা সমাপিকা ক্রিয়া, হেসে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। থ্যাংক ইউ। বুঝে নেওয়া কোন ক্রিয়ার উদাহরণ? বুঝে নেওয়া, সবাই অ্যান্সার করি। বুঝে নেওয়া এটা হচ্ছে যৌগিক ক্রিয়ার একই প্রশ্ন, এই জন্য আর ব্যাখ্যা যাচ্ছি না। সো থ্যাংক ইউ ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা এতক্ষণ ধরে ক্রিয়াপদ নিয়ে অনেক কাজ করলাম। একটু কমেন্ট বক্সে জানান তো, ক্রিয়া নিয়ে যে এতক্ষণ কথা হলো আপনারা কি বুঝতে পেরেছেন, নাকি শুধু আমার বক বকানি শুনলেন এতক্ষণ ধরে? আপনাদের কি কনসেপ্ট একটু ক্লিয়ার হয়েছে আগের থেকেও? কমেন্ট বক্সে জানান তো একটু হলেও বুঝতে পেরেছেন কিনা। আমি বলছি না আপনি সব বোঝেন, এটা বললে বেশি বলা হয়ে যাবে, একটু বুঝলেই হবে। বাকিটা বাসায় একটু সময় দেন, 10-15 মিনিট পড়েন, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। শোনো, তোমাদেরকে সবসময় একটা কথা বলি, পৃথিবীর প্রত্যেকটা টিচার চান তার স্টুডেন্টরা যেন বোঝে। কিন্তু ভাই তুমি যদি বাসায় একটু সময় না দাও, দেখো আমি বুঝাই দিলাম, মনে করো তুমি 50 বা 60% বুঝতে পেরেছো, বাকিটা তুমি বাসায় সময় দাও, দেখবে 80-90% বুঝে যাবে। একটু সময় দিতে হবে, জাস্ট একটু। এই যা পড়াইছি তুমি ওর সাথে 15 মিনিট বাসায় সময় দাও, আধা ঘন্টার সময় দাও, তুমি যদি না বোঝো আমি তো আছি। তোমাদেরকে আমি সবসময় বলি যে তোমাদের ক্লাস 9 গ্রুপে আমি কানেক্টেড আছি, যে কোনো সুবিধা অসুবিধা হলে আমাকে জানাবা, ঠিক আছে? আমি বুঝাই দিব, সাথে সাথে না হোক 2 ঘন্টা পরে, এই জন্য সময় দিতে হবে। থ্যাংক ইউ। একজন বলছে মান বন্টন, ভাইজান মান বন্টন নিয়ে পরে কথা হবে, ঠিক আছে? আজকের ক্লাসে অন্য অনেক বন্টন আছে, এই বন্টনগুলো শেষ করি। আমরা এখন অনুসর্গে চলে যাব এবং যথারীতি ছোট্ট করে একটু কমেন্ট বক্সটা অফ করে দিচ্ছি, আবার যখন দরকার হবে আপনাদের সাথে গল্প সল্প করা যাবে। ওকে, সো অনুসর্গ কাকে বলে আমার এত কিছু বোঝার দরকার নাই, আমার কথা হচ্ছে একটাই, বইয়ের ভাষা থেকে আমরা বের হয়েছি একটু নিজেদের ভাষার মতো বুঝি, তাহলে আমার বইয়ের ভাষাটা ইজি হয়ে যাবে। আচ্ছা, একটা বাক্যে তো অনেকগুলো শব্দ বসে নাকি? ওই একটা শব্দের সাথে আরেকটা শব্দ দেখবা যে পরস্পর একটা সম্পর্ক রেখেই কিন্তু একটা বাক্য একটা অর্থ প্রকাশ করে। মনোযোগ দিয়ে শোনো সবাই, আমি কিন্তু একবার বলবো, সবাই মনোযোগ দিয়ে শোনো ভাইয়া। আমার ইচ্ছা হয় তোমাদের সাথে আড্ডা দিতে, গল্প করতে, কিন্তু ভাইয়া দেখো আজ ক্লাসে এত টপিক থাকে, তোমাদের সাথে গল্প স্বল্প সময় থাকে না। আমি অনেক গল্প পারি জানো, অনেক আড্ডা দিতে পারি, খুবই আড্ডা প্রিয় মানুষ, কিন্তু তোমাদের সাথে আড্ডা দেওয়া হয় না। ইন্টারের ক্লাসে আড্ডা দিতে পারি, ওদের ক্লাস থাকে 2 ঘন্টার, আমি পড়ানোর টপিক থাকে 1 ঘন্টা, কিন্তু তোমাদের 1 ঘন্টার ক্লাসে টপিক থাকে 3 ঘন্টা। কারণ এটাই বাস্তবতা, তোমাদের অনেক বড় সিলেবাস, অনেক বড় বই, এর মধ্যে আমি তোমার সাথে ফাজলামো করবো কখন, তাই না? সেই জন্য যেটা বলি মনোযোগ দিয়ে শুনবা সবসময়। সবাই সোজা বসো। যেটা বলছিলাম, একটা বাক্যে অনেকগুলো শব্দ নিয়ে একটা বাক্য হয়, তো ওই শব্দগুলো দেখবা একটার সাথে একটা পরস্পর সম্পর্কিত, অর্থাৎ প্রত্যেকটা শব্দই কিন্তু একে অন্যের সাথে একটা সম্পর্ক বজায় রেখে একটা বাক্য একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে। এখন আমাদের মনে রাখতে হবে অনুসর্গ কি। অনুসর্গ হচ্ছে এমন একটা শব্দ, যে শব্দ ছাড়া বা যে শব্দ ব্যতীত বাক্যের অর্থ কোনোভাবেই পরিষ্কারভাবে প্রকাশিত হয় না, স্পষ্টভাবে প্রকাশিত হয় না, সেটাই হচ্ছে অনুসর্গ। যেমন সে কাজ ছাড়া কিছুই বোঝে না, আমি যদি এখানে ছাড়া শব্দটা না দিতাম, তাহলে কি বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝা যেত? বোঝা যেত না। তাহলে যে শব্দ ছাড়া বাক্যের অর্থ স্পষ্ট হয় না, প্রকাশিত হয় না, বাক্য সুনির্দিষ্ট অর্থ প্রকাশে ব্যর্থ হয়, সেটাই হচ্ছে অনুসর্গ। আমি বললাম ভাইয়া তুমি কোন পর্যন্ত পড়েছো, ঈদের পরপরই পরীক্ষা হবে, এই পর্যন্তটাই হচ্ছে অনুসর্গ। আমি তোমাদের একটা সোজা কথা বলে দিচ্ছি, আমি কয়েকটা অনুসর্গ দাগিয়ে দিচ্ছি, পারলে বই একটু দাগিয়ে রাখো, পরীক্ষায় প্রশ্ন আসলে এখান থেকে আসতে পারে, আসবেই, এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, তবে আসতে পারে।
অবধি বা অবধি, উপরে, কর্তৃক, ছাড়া, দিকে, দ্বারা, পর্যন্ত, প্রতি, বনাম, বাদে, ব্যতীত। ব্যতীত বানটার দিকে তাকান, জফলার পরে কিন্তু আকার হবে না, মধ্যে, সঙ্গে, সাথে। দেখেন লক্ষ্য করে, অনুসর্গ কিন্তু হাজার হাজার অনুসর্গ আছে, কিন্তু আমাদের বইয়ে যেহেতু এই কয়টা অনুসর্গ দেওয়া হয়েছে, আমরা এই কয়টা অনুসর্গই মনে রাখবো। এর বাইরে আমার আর কিছুই মনে রাখার দরকার নেই। ঠিক আছে, এর বাইরে আসলে পরীক্ষায় প্রশ্ন হবে না। পরীক্ষায় কিভাবে প্রশ্ন হবে আমি দেখিয়ে দিচ্ছি। একটা শব্দ দিয়ে বলবে যে এই শব্দটা দ্বারা কি বলবো, এই শব্দটা কি, তখন আপনি সিম্পলি বলবেন যে এটা একটা অনুসর্গ। সো অনুসর্গকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, আমরা মনে রাখবো সাধারণ অনুসর্গ, ক্রিয়াজাত অনুসর্গ। সাধারণ অনুসর্গটাকে একটু লক্ষ্য করে দেখেন তো, একেবারে আপনার আমার মতো সাধারণ মানুষ, অর্থাৎ যে শব্দ দ্বারা বা যে সাধারণ একটা শব্দ দ্বারা বাক্যের অর্থ পরিষ্কারভাবে প্রকাশিত হয় না, স্পষ্টভাবে প্রকাশিত হয় না, সেগুলো হচ্ছে সাধারণ অনুসর্গ। আপনি লক্ষ্য করে দেখেন বাক্যের মধ্যে এই শব্দগুলো কি করেছে, বাক্যের মধ্যে এই শব্দগুলো হচ্ছে অনুসর্গ হিসেবে কাজ করেছে। কিভাবে অনুসর্গ হিসেবে কাজ করেছে, ওইগুলো ছাড়া বাক্যের অর্থ স্পষ্টভাবে প্রকাশিত হচ্ছিল না, দ্যাটস এটা সাধারণ অনুসর্গ। আর ক্রিয়াজাত অনুসর্গ কি, একটা জিনিস কমন সেন্সে বোঝা যায়, ক্রিয়া থেকে উৎপত্তি কোনো শব্দ যদি সেটা অনুসর্গের মতো কাজ করে সেগুলোকে বলা হয় ক্রিয়াজাত অনুসর্গ। ক্রিয়া থেকে উৎপত্তিগত কোনো শব্দ যদি বাক্যে অনুসর্গের মতো কাজ করে তখন সেটা হয়ে যায় সরি ভাই, ক্রিয়াজাত অনুসর্গ। ঠিক আছে, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার চলুন তাহলে এই ছোট টপিকের উপর বেসিস করে আমরা কয়েকটা এমসিকিউ টাইপের কোশ্চেন একটু সলভ করি। প্রথম প্রশ্ন আপনাদের জন্য, অনুসর্গ আসলে কি? সবাই একটু উত্তর করি আমরা কমেন্ট বক্সে প্লিজ। সবাই অ্যান্সার করেন। থ্যাংক ইউ, আমরা উত্তর পেয়ে গিয়েছি। অনুসর্গ হচ্ছে মূলত একটা অব্যয় পদ, সরাসরি আপনার বই থেকে নেওয়া হয়েছে। বইটা একবার চোখ বুলিয়ে পড়বেন, আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোন বাক্যটিতে? একেবারে সাধারণ অনুসর্গ, সিম্পল, যে শব্দটা ছাড়া বাক্যের অর্থ প্রকাশিত হয়নি, সেটার প্রয়োগ ঘটেছে কোন বাক্যে বলেন তো? সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা। ও, বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলা তো হচ্ছে, তোমরা জানো, পরপর 2-3টা ম্যাচ আমরা কি শোচনীয়ভাবে হেরে গেলাম। পাকিস্তান তো অনেক বড় টিম, কিছুদিন আগে আমরা আরব আমিরাতের কাছে হেরে গেলাম। ইস, এর থেকে লজ্জার কষ্টের আর কিছু নাই রে, কি আর বলবো। অনুসর্গ কি কাজ করে? আমরা সবাই জানি অনুসর্গ একটা বাক্যের অর্থ প্রকাশে সহায়তা করে। আমি এই জন্য আসলে আর প্রশ্নটা দিলাম না, তোমরা নিজেরাও বুঝতে পারছো। ওকে, সো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, এরপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে যোজক। এর থেকে সহজ আর কিছুই নাই। ইংরেজিতে সেই ছোট্টবেলা থেকে আপনারা পড়ে আসছেন কনজাংশন, ইংরেজিতে যেটাকে কনজাংশন বলা হয়, বাংলায় সেটাই হচ্ছে যোজক। ঠিক আছে, এই যে
রায়ান বলছে ভাই গান শোনান। দাঁড়াও দেখি পড়াশোনার গান শেষ হোক, তারপর গান শোনাবো, সমস্যা নেই। ওকে, সো আপনি কোন খেলা খেলেন? আমি তোমাদের মতো বয়সে খুব ভালো ক্রিকেট খেলতাম। এখনো বাড়িতে গেলে সুযোগ পেলেই আমি ক্রিকেট খেলি। ঠিক আছে, থ্যাংক ইউ। সো যোজক কাকে বলে? এটা কি পড়াবো রে ভাই? যোজকের কাজ কি? দুইটা শব্দের মধ্যে বা একটা বাক্যের দুইটা অংশের মধ্যে সে কি করে? সংযোজকের ভূমিকা পালন করে। অর্থাৎ দুইটা পদ, মনে করো আমি আর তুমি, এর মধ্যে আমি এবং তুমি, এই এবং শব্দটা কি করলো? তোমার আর আমার মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিল। এটাই হচ্ছে যোজক। আমি বললাম তুমি অথবা আমি, এই যে অথবা কি করলো? এও কিন্তু একটা সম্পর্ক তৈরি করে দিল। তাহলে যে কোনো পদ বা বর্গ যখন বাক্যে একে অন্যের সাথে সম্পর্কযুক্ত হয় যে পদের মাধ্যমে বা যে শব্দের মাধ্যমে, সেটাই হচ্ছে যোজক। ঠিক আছে, এবং আমরা যোজককে মূলত কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে সাধারণ যোজক, বিকল্প যোজক, বিরোধপূর্ণ যোজক, বিভিন্ন ধরনের যোজক আছে। চলুন আমি একটু বুঝিয়ে দিয়ে আসি। মুনতাসির, গান শুনতে চাচ্ছ? আগে পড়াশোনার গান শেষ করো বাবা, তারপরে অনেক গান আছে আমার কাছে, গান শোনানো যাবে। সাধারণ যোজক বলতে কি বোঝায়? একেবারে সাধারণ যে যোজক বা কনজাংশন গুলো, এবং আর এইসবই হচ্ছে সাধারণ যোজক। যেমন করিম ও রহিম, ও সাধারণ একটা যোজক। জাস্ট এই যোজক কি করে? দুইটা শব্দ বা দুইটা পদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে। বিকল্প, দেখো তো বা শব্দটা দ্বারা একটা বাক্যের মধ্যে সবসময় বিকল্প বোঝানো হয় কিনা? বা, যেমন আমি বললাম তুমি অথবা বা ও ওখানে যাবে, তাহলে বা দ্বারা কি করলো? একটা বিকল্প পদ তৈরি হলো। এই যে বিকল্প পদ, এটাই হচ্ছে বিকল্প যোজক। বিরোধ যোজক কাকে বলে? তুমি যদি বিরোধ শব্দের অর্থটা ভালোভাবে বোঝো, তাহলে বিরোধ যোজক বলতে কি বোঝায় তুমি সেটাও বুঝবা। বিরোধ বলতে কি বোঝায়? বিরোধ বলতে বোঝায় এই যে কনফ্লিক্ট। এত ভালোভাবে পড়ে গেলে যেভাবে পরীক্ষায় ভালো ফল করতে পারলে না। তাহলে দেখো তো কিন্তু শব্দটা বাক্যের দুইটা অংশের মধ্যে একটা বিরোধ সম্পর্ক তৈরি করেছে কিনা। তোমাকে বললাম আজকে সন্ধ্যাবেলা আসো, আমি তোমাকে আজকে ফুচকা খাওয়াবো, তবু তুমি এলে না। সে যে এলো না, এলো না, তবু এলো না, জানি না। এই যে দেখো, ছোট্ট গানের থেকে একটা লাইন নিয়ে আসলাম, ওর মধ্যে যে যোজকটা ছিল ওটা কিন্তু একটা বিরোধ যোজক। বুঝতে পেরেছ? সো এইটা আমাদের দেশের ছেলেমেয়েরা এগুলো মুখস্থ করে রে ভাই, এগুলো মুখস্থের কিছু নাই। ইট ইজ জাস্ট এ ম্যাটার অফ ইউর কমন সেন্স। কমন সেন্স দিয়ে উত্তর করা যায় ভাই। আমি দেখছি অনেক ভালো ভালো স্টুডেন্ট এগুলো মুখস্থ করে। নো, নো নিড টু হ্যাভ মেমোরাইজেশন ফর দিস টপিক। জাস্ট পুট ইউর কমন সেন্স দেয়ার অ্যান্ড ইট ইজ কোয়াইট পসিবল টু আন্ডারস্ট্যান্ড। বুঝতে পারছ? জাস্ট একটু কমন সেন্স কাজে। কারণ জিনিসের দাম বেড়েছে, কারণ চাহিদা বেশি, এর মধ্যে কারণ যোজক, সোজা কথা। এই কারণে এটা চাহিদা বেশি, দাম বাড়লে চাহিদা কখন বাড়ে? চাহিদা বেশি বলেই তো বাঙালিরা ওই জিনিসের দাম বাড়ায় দেয়। এই যে এখন কয়েকদিন বৃষ্টি হচ্ছে, দেখবা যে অনেক মানুষ কি করছে, জিনিসপত্র, মানে যারা অসাধু ব্যবসায়ী তারা হচ্ছে জিনিস এখন সংরক্ষণ করে রাখছে, দুদিন পরে বেশি দামে বিক্রি করে। তো যাই হোক, ওটা আর দেখবে না। সাপেক্ষ যোজক, যোজক তোমার এত বোঝার দরকার নেই। যদি তবে যিনি তিনি যত তত দ্বারা যদি কোনো বাক্য গঠিত হয়, দ্যাট উইল বি সাপেক্ষ যোজক। বুঝতে পেরেছো? আবার বলছি, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সাপেক্ষ যোজক, মার্কিং করে রাখো। যদি তবে যিনি তিনি যারা তারা সাপেক্ষ যোজক। তাহলে এখন একটু এই প্রশ্নটার উত্তর করে দেন। যোজক দ্বারা দুইটি বিশেষ্য যুক্ত হয়ে কোন বর্গ তৈরি হয়? সবাই উত্তর করে।
সবাই উত্তর করি। একজন একটা প্রশ্ন করেছেন, দেখি তো কি। মুনতাসির সাইফ নামে একজন বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে কি এসএসসি তে গোল্ডেন লাগে? না ভাই, এমন কোনো কথা নেই, তবে গোল্ডেন হলে ভালো হয়। কারণ যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসএসসি এবং এইচএসসি রেজাল্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আপনার যদি এখন এখানে রেজাল্ট একটু ভালো থাকে, আপনি একটু এগিয়ে থাকলেন। সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20 নম্বর থাকে এসএসসি এবং এইচএসসি মিলায়। তো কথার কথা মনে করেন 20 নম্বরের মধ্যে 10 নম্বর হচ্ছে এসএসসি তে আছে, কথার কথা। তাহলে আপনি যদি এখন 10-এ 10 পান, তাহলে আপনি এগিয়ে থাকলেন। ঠিক আছে। বুয়েটে সাধারণত বুয়েটেও আগে তো অবশ্যই, এটা ছাড়া কাজ হবে না। মেডিকেলে তো মাস্ট। সো এসএসসি এইচএসসি রেজাল্ট অনেক ইফেক্টিভ এবং অনেক কাজে লাগবে। ওকে, ঠিক আছে। সো যোজক দ্বারা দুইটি বিশেষ্য যুক্ত হয়ে কোন বর্গ তৈরি করে? বিশেষ্য যেখানে সেটা বিশেষ্যই বর্গ হবে, এখানে প্রশ্নের কিছু নাই। কোন শ্রেণীর বাক্য সাপেক্ষ যোজক দ্বারা যুক্ত হয়? জটিল বাক্য। খুব ভালো একটা প্রশ্ন, এটা এসএসসি পরীক্ষার প্রশ্ন, একটা বোর্ড প্রশ্ন। তিনি যদি আসেন তবে আমি যাব, এটা দ্বারা কি হলো? একটা জটিল বাক্য হলো। দ্যাটস ওয়াই এটার নাম সাপেক্ষ যোজক। যদি তবে যিনি তিনি। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে আরেকটা ফালতু টপিক, আবেগ। বাঙালির আর কিছু না থাক, বাঙালির কি আছে বলতো? বাঙালির রয়েছে অনেক আবেগ। এখন আমরা আবেগকে সোজা করব। এই যে টপিকগুলো না ভাই, তোমরা জাস্ট একটাই কাজ করবা, বাসায় একবার চোখ বুলাবা, নিজে একবার পড়লেই দেখবে এটা পারা যায়। আবেগ কাকে বলে? আমরা যখন বিভিন্নভাবে আমাদের মনের ভাব, বিভিন্নভাবে যখন আমরা আমাদের মনোভাব প্রকাশ করি, তখন সেটাই হয়ে যায় আবেগ। সোজা কথা। তো সেটা কেমন? এই যেমন আমি বললাম, ইস, বাংলাদেশ কি খেললো এটা। তারপর আমি বললাম, সি সি সি, তুমি এরকম একটা কাজ করতে পারলে। তাহলে এই যে সি সি বললাম, আহ বললাম, সাব্বাস বললাম, এই সবগুলো দ্বারা দেখো তো আমাদের মনোভাব প্রকাশিত হয়েছে কিনা, আমাদের ভিতরকার মনোভাব, আমাদের ভিতরের অভিব্যক্তি প্রকাশিত হয়েছে কিনা, দ্যাট ইজ আবেগ। ঠিক আছে, থ্যাংক ইউ। সো সিদ্ধান্ত আবেগ। আচ্ছা, এখানে কি মুখস্থ করার আছে রে ভাই? হ্যাঁ আমি যাব, বেশ তুমি কাজটা ভালো করছো, আমি যাব না, শেষ। সিদ্ধান্ত। অর্থাৎ যে আবেগের দ্বারা সিদ্ধান্ত প্রকাশিত হয়, সম্মতি প্রকাশিত হয়, সমর্থন প্রকাশিত হয়, সেটাই সিদ্ধান্ত আবেগ। প্রশংসা আবেগ কি? সাব্বাস বেটা, তোমরা খুব ভালো খেলেছো। বাহ, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই যে আহ বা সবই হচ্ছে প্রশংসা আবেগ। সি সি জ্বালা, বিরক্তি আবেগ। আতঙ্ক, উফ, বাপরে বাপ। আমি এই টপিকটা পড়ানোর কিছু পাচ্ছি না, আপনারা একবার পড়ে নিবেন, আশা করছি আপনারা পারবেন। সম্বোধন, নীল নবঘনে আষাঢ় গগনে, তিল ঠাই আর নাই রে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। রবীন্দ্রনাথের কথা, রবীন্দ্রনাথের গান, কবিতার অংশ। ওগো সম্বোধন আবেগ। হে বন্ধু বিদায়, দ্যাট ইজ সম্বোধন। অলংকার, দূর বেটা, এই কথা কেউ বলে নাকি? বাক্যে এই দূর শব্দটা অন্যরকম একটা অলংকার হিসেবে কাজ করেছে, এটাকেই বলা হয় অলংকার আবেগ। তাহলে চলুন আমরা এটার উপর ভিত্তি করে 4-5টা এমসিকিউ প্রশ্ন দ্রুত সলভ করি। এখন আমাদের 2-3টা টপিক আছে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ, আমরা দ্রুত উত্তর করি প্লিজ।
যেন কিছু মনে করো না মুখ জড়িয়ে। হুম 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 হুম। হুম 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 হুম। সি তোমারই কাজ। এই সি দ্বারা এখানে ধিক্কার প্রকাশিত হয়েছে, নট ঘৃণা। দূর বেটা, এই কথা কি বলতে আছে এখানে? দূর কোন ধরনের আবেগ? একজন বলছেন আপনার এসএসসি তে ফোর্থ সাবজেক্ট কি ছিল? ভাই রে ভাই, আমার ফোর্থ সাবজেক্ট কি ছিল এটা আসলে আপনার কোনো এই মুহূর্তে কাজে লাগবে না। আমি তো আপনাদের মতো এত ভালো স্টুডেন্ট ছিলাম না। আমি পড়তাম আর্টসে, আমার ফোর্থ সাবজেক্টের সাথে আপনার মিলবে না। দরকার কি শুন? আমি তো আর আপনাদের মতো অত ভালো স্টুডেন্ট না। তবে আমার এসএসসি তে যে রেজাল্ট হয়েছিল, আমি তো যশোর বোর্ডের স্টুডেন্ট ছিলাম। সেই আমলে এত ভালো রেজাল্ট খুব কম মানুষের হয়েছিল। আমি যেটা বুঝি, আর্টস কমার্স সায়েন্স ব্যাপার না, দিন শেষে তোমার কোয়ালিটিটা ইম্পর্টেন্ট। কোয়ালিটি থাকলে তুমি সব জায়গার থেকে সব করতে পারো, আর কোয়ালিটি না থাকলে পড়াশোনা শেষ করে ডাস্টবিনে পড়ে থাকো। সোজা কথা। পৃথিবীতে বর্তমানে কোয়ালিটি সব, কোয়ালিটি না থাকলে আসলে জানো, পৃথিবীর কোনো স্থানে তার কোনো যোগ্যতা নাই, মানে জায়গা নাই। সো এখানে অলংকার আবেগ হয়ে কাজ করেছে, এটা দরকার নাই, ফালতু প্রশ্ন। নির্দেশক কাকে বলে? খাতায় লিখে রাখেন, ইংরেজিতে আর্টিকেল যা, বাংলায় নির্দেশক তাই। ইংরেজিতে আর্টিকেল যা, বাংলায় নির্দেশক তাই। ওকে, মনোযোগ দিয়ে কথা শোনেন। না ফাহিম, আমি ঠিক আছি, আই এম অলরাইট। আপনারা অলরাইট থাকলে হচ্ছে। নির্দেশক কি? ইংরেজিতে যেটা আর্টিকেল, ইংরেজিতে ভাই আমরা যে কয়টা টপিক জীবনে পড়েছি, তার মধ্যে সবচেয়ে একটা টপিক যদি বলি সহজ, তার মধ্যে একটাকে আমি আর্টিকেল বলতে পারি না? অবশ্যই একটা আর্টিকেল। তো আর্টিকেল কি? যেমন আমি বললাম দা বুক। বাবা কি লিখলাম আমি? ঠিক আছে, কথার কথা মনে করো, এই দাটা এটা একটা আর্টিকেল। কি আমি ইংরেজি অত ভালো পারি না, কিন্তু আমি কিন্তু এটা বুঝি যে দা হচ্ছে একটা আর্টিকেল। কিন্তু বোঝার চেষ্টা করেন তো, দা বুক এটার বাংলা কি? বইটি। ঠিক কিনা? ঠিক। তাহলে খুবই মজার বিষয় দেখেন, বুক আসলো ইংরেজি, বুক শব্দের বাংলা অর্থ বই, কিন্তু ইংরেজিতে দা বসেছিল দেখেন ইংরেজি শব্দের পূর্বে, কিন্তু ওই দায়ের যে ইংরেজি টি, সেটা বসেছে বাংলা শব্দের শেষে। আপনাদের বাজারে প্রচলিত কোনো বইয়ে এই কথা লেখা নাই। আপনি খাতায় চুরি করে সুন্দর করে লিখে রাখেন, লিখে রাখেন নির্দেশক সব সময় শব্দের শেষে বসে। লেখেন নির্দেশক সব সময় শব্দের শেষে বসে। কত মজার, নির্দেশক বসছে শেষে, অথচ ওই নির্দেশকের যে ইংরেজি আর্টিকেল, ওই আর্টিকেল ওই ব্যাটা আবার বসতেছে সবসময় শব্দের শুরুতে। খুব মজার না বিষয়টা? ইয়েস। সো আর্টিকেল বসে শব্দের পূর্বে,
কিন্তু আর্টিকেলের যে বাংলা নির্দেশক, নির্দেশক বসে শব্দের শেষ। ঠিক আছে, থ্যাংক ইউ। সো যেসব লগ্নক শব্দের শেষে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায় সেগুলোকে নির্দেশক বলে। লগ্নক কাকে বলে আমরা এটা নিয়ে পরে আলোচনায় যাব। আপাতত আপনি মনে রাখবেন যে যে সকল শব্দ দ্বারা নির্দিষ্টতা বোঝায়, টা, টি, খানা, খানি, জন, টুকু, সবগুলো দ্বারা নির্দিষ্টতা বোঝায়। আর যখন এটা নির্দিষ্টতা বোঝায় তখন সেটা হয়ে যায় নির্দেশক। দেখেন তো, টা, টি যে শব্দগুলো শেষে ব্যবহার করা হয়েছে সবগুলো দ্বারা নির্দেশক কিছু, নির্দিষ্ট কিছু বোঝানো হচ্ছে কিনা? বাড়িটা, ছেলেটা, মেয়েটা, লক্ষ্মীটা, শয়তানটা, সব দেখো নির্দিষ্ট করে বলা হচ্ছে, দ্যাট ইজ নির্দেশক। খানা, খানিও একই কথা। জন সাধারণত ব্যক্তির বেলায় জন বসে এবং অধিক সংখ্যার বেলাও কিন্তু জন বসে। মানুষের বেলাও জন বসে, সংখ্যার সঙ্গেও বসে, সাধারণত অধিক সংখ্যার বেলাও জন নির্দেশিত হয়। টুকু দ্বারা সামান্য বা অল্প পরিমাণ কিছু বোঝানো হয়। হাসিটুকু, শরবতটুকু, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনে। এই যে দেখেন একটুকু, এমনিতেই এক ছোট, তার সাথে আবার তার সাথে টুকু যোগ করে দিয়েছি, এটাকে কি হয়েছে, আরো সামান্য হয়ে গেছে। ঠিক আছে। রুচি মম ফাল্গুনি, কি সুন্দর গান, তাই না? এখন আমরা প্রশ্নের গান শুনি। কোন নির্দেশকটি শুধু মানুষের বেলায় ব্যবহার করা হয়? এমনিতেই বুঝে গেলাম নির্দেশক সাধারণত শব্দের শেষে বসে। এখন মানুষের বেলায় কোন নির্দেশক বসে একটু বসায় দেন তো। জন, সবাই পারে, কি পড়া লাগে ভাই? তুমি বলো, পড়ার কিছু নাই। এই যে এক শব্দের সাথে টাটি যুক্ত হলে কোনটি বোঝায়? এসএসসি পরীক্ষায় এই প্রশ্নটা গত 10 বছরে অন্তত 20-30 বার আসছে। এক শব্দের সাথে টাটি যুক্ত হলে কোনটি বোঝায়? সরাসরি বই থেকে প্রশ্নটা করা হয়েছে। বইয়ে আছে অনির্দিষ্টতা, সুতরাং আপনি যদি নির্দিষ্টতা দেন উত্তর হবে না। দেখেছেন, একটা কঠিন প্রশ্ন কিন্তু। এক শব্দের সাথে টা, টি যুক্ত হলে সেটা অনির্দিষ্টতা বোঝায়। মনে হচ্ছে নির্দিষ্টতা, আসলে এটার উত্তর হবে অনির্দিষ্টতা। বইয়ে আছে, পেয়ে যাবেন। কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবে বসে? মানে একটা নির্দেশক যেমন একের সাথে টি একসাথে বসে, কিন্তু এমন একটা নির্দেশক এখানে আছে যেটা আলাদাভাবে বসে। থ্যাংক ইউ। জন, যেমন বললাম 25 জন, এখানে জনটা কি দেখো আলাদা হয়ে বসেছে, সুতরাং জন শব্দটা এটা অবশ্যই একটা নির্দেশক এবং এটা আলাদা হয়ে বসে। বচন, বচনের ইংরেজি কি? তোমরা তো বাংলার থেকেও ইংরেজি ভালো, সেই জন্যে আমি দেখবা ক্লাসে যতদূর পারি ইংরেজির সাথে বাংলার সমন্বয় করে পড়ানোর চেষ্টা করি। কারণ কি? কারণ আমি জানি আপনারা বাংলার থেকেও ইংরেজিতে অনেক ভালো। সো বচন, যেটাকে ইংরেজিতে আমরা বলি নাম্বার, and number can be classified in two ways, that is singular and plural. সিঙ্গুলার মানে এক বচন, প্লুরাল মানে
বহু বচন সবাই জানে। তাহলে চলুন আমরা সেই জানাটাকে একটু সোজা করে আসি। মাহমুদ, কেমন আছো তুমি? গুড লুকিং বয়। সো বচন মানে হচ্ছে সংখ্যার ধারণা। তুমি এক বচন বলো, বহু বচন বলো, আর যাই বলো, দেখবা সবসময় সেটা দ্বারা সংখ্যা বোঝাচ্ছে, তাই না? সো বচন মানে সংখ্যার ধারণা, এটা মনে যেন থাকে। এই যে দেখো তো, এক বচন শব্দের উদাহরণ এখানে যেটা দেওয়া হয়েছে তোমাদের বই থেকে নেওয়া হয়েছে। দেখো একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা দ্বারা এক বচন বোঝাচ্ছে। বহু বচন কি? আমগুলো নিয়ে আসো, কলমগুলো নিয়ে আসো, মাঝিরা বৃষ্টির মধ্যে নৌকা চালাচ্ছে। সোজা কথা রে ভাই। কোন শব্দের শেষে বহু বচনবাচক শব্দ যুক্ত হলে সেটাকে বহু বচন বলা হয়। রা, এরা, গুলো, গুলি ইত্যাদি লগ্নক যুক্ত হলে শব্দটির বহু বচন হয়। তার মানে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম, লগ্নক সবসময় কোথায় বসে? শব্দের শেষে বসে। লগ্নক কোথায় বসে? শব্দের শেষে। আমরা একটু আগে দেখেছিলাম না, নির্দেশকও সাধারণত শব্দের শেষে বসে। তাহলে নির্দেশক একটা লগ্নক, আবার এই যে বচন নিয়ে আলোচনা করছি, বচন একটা লগ্ন। দেখছো কত শর্টকাটে পড়তে হয়। লগ্ন কোথায় বসে? শব্দের শেষে বসে। দেখো এই রা, এরা, গুলো, গুলি, দের সব দেখো শব্দের শেষে বসছে। আর যেহেতু শব্দের শেষে বসেছে সেহেতু সবগুলো একটা একটা লগ্ন। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। না, এটা লাগবে না। প্রাণী বা বস্তুর নামকে বহু বচন করতে অনেক সময় সমূহ, আবলি, মালা। দেখো তো, তাই ও বলতে হবে না, ঠিক আছে, এখন শেষ। সো কথা হচ্ছে যে এই যে কোন শব্দের সাথে আবলি যুক্ত হয়েছে, প্লুরাল হয়ে গেছে, সমূহ যুক্ত হয়েছে, দেখো প্লুরাল হয়ে গেছে, মেঘের সাথে মালা যুক্ত হয়েছে, প্লুরাল হয়ে গেছে। এটা ভাই পড়া লাগে তো এমনি পারা যায় রে ভাই। এ কি পড়ে মানুষ আমি বুঝি না। সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি গবেষণা করছেন। ওরে বাবারে, নারীরা এমনি অনেক ক্ষমতায়ন দেওয়া হয়েছে, আমি চাই আরো ক্ষমতা দেওয়া হোক, সমস্যা নেই। গবেষণা করছে, ভালো কথা। সো অনেক অনেক ক্ষেত্রে বচন লগ্ন ব্যবহৃত না হলে বহু বচন হতে পারে। এখানে নারীর ক্ষমতা, এখানে কি একজন নারীর কথা বলা হচ্ছে নাকি অনেক নারীর কথা বলা হচ্ছে? অনেক নারীর কথা বলা হচ্ছে। তো এক্ষেত্রে কি হয়, বচন অনেক সময় বহু বচন ব্যবহৃত হয়। মৌমাছি মৌচাক বানায়, একটা মৌমাছি জীবনেও মৌচাক বানাতে পারে? জীবনেও পারে না। সুতরাং বলা হচ্ছে অনেক ক্ষেত্রে বচন লগ্ন ব্যবহৃত না হলেও বচন বহু বচন হতে পারে। দেখো এখানে কিন্তু বলা হয়নি মৌমাছি গুলো, এখানে কিন্তু বলা হয়নি নারী দল, বা মনে করো যে নারীরা বা নারীগণ, এটা কিন্তু বলা হয়নি। তারপরও এটা দ্বারা বহু বচন বোঝানো হচ্ছে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। তো যেহেতু বুঝতে পেরেছো, তাহলে চলো আমরা বচনের উপর বেসিস করে খুব শর্টকাটে দুইটা প্রশ্ন সমাধান করে আসি। বৃক্ষ শব্দকে বহু বচন করতে হলে কোন লগ্নকটি আমরা ব্যবহার করব? বাবা, তোমাদের এই 1 ঘন্টা 15 মিনিটের ক্লাসে দেখো আমরা 6টা 7টা বড় বড় টপিক শেষ করলাম, এবং আমার বিশ্বাস তোমরা একটু হলেও বুঝতে পেরেছো। বৃষ্টির মধ্যে যাওয়া কি হবে? ঠিক আছে, চলো সবাই মিলে যাও। তো দেখো বৃক্ষ শব্দের সাথে কিন্তু সমূহ যুক্ত হবে। দেখো ভাই, এগুলো খুবই সহজ টপিক, কিন্তু তোমার যদি একটু পড়া না থাকে তুমি কিন্তু অ্যান্সার করে আসবে বৃক্ষমালা, এটা করা যাবে না, বা বৃক্ষ বর্গ। সেই জন্য এই সহজ টপিক গুলো একবার হলো একটু পড়ে যাবা, না পড়লে পরীক্ষায় কিন্তু উত্তর করতে চেয়ে কনফিউজড হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, কোন শব্দ দুটি কেবল জন্তুর বহু বচনে ব্যবহৃত হয়? অর্থাৎ এখানে এমন একটা অপশন আছে যেটা জীব জন্তুর বহু বচনে ব্যবহৃত হয়। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, পাল এবং পুঞ্জ। ঠিক আছে, পাল যেমন গরুর পাল। আমি উত্তরটা একটু ঠিক করে দিচ্ছি, এখানে একটু ভুল হয়েছে ভাইয়া, এই ক নাম্বার হবে না, এটার উত্তর হবে গ।
পাল গরুর পাল, যূথ হস্তি যূথ, হাতির দলকে বলা হয় যূথ। মনে থাকবে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ, অর্থাৎ পাল এবং যূথ শব্দটা হচ্ছে জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়। কমল শব্দটির শেষে কোন বহুবচনবাচক শব্দটি বসবে? কমল নিকর। কমল মানে কি? কমল মানে হচ্ছে কি ফুল? পদ্ম ফুল। সেই পদ্ম ফুলের সাথে নিকর প্রত্যয় যুক্ত হয়ে সেটা প্লুরাল বোঝানো হয়। ওকে। ফাহমিদা বারবার বলছেন লগ্নক কি? একটু আগেই বললাম লগ্নক সাধারণত শব্দের শেষে বসে, বচন শব্দের শেষে বসেছে, নির্দেশক শব্দের শেষে বসেছে, দ্যাট অল আর কল্ড লগ্নক। সো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা দেখতে দেখতে হচ্ছে একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আশা করছি আজকে অনেক বড় ক্লাস ছিল, তারপরেও আমরা মোটামুটি সবাই বুঝতে পেরেছি। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে আজকের এই ক্লাস থেকে বের হয়ে আপনি অন্তত আধা ঘন্টা হলেও টপিকগুলো পড়বেন। তা নাহলে ভাই বিশ্বাস করো মাথায় থাকবে না। ঠিক আছে? সো মাথায় রাখার জন্য আধা ঘন্টা একটু বাসায় সময় দাও। আর তারপরে যদি কোথাও সমস্যা হয় আমি তো আছি, আমাকে গ্রুপে জানাও। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো।